আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকের কার্বোহাইড্রেট মেডিকেল এডমিশনে কি কি আসতে পারে এরকম জিনিস নিয়ে আজকে আলোচনা করব। চলো স্টার্ট করা যায়। দেখো, কার্বোহাইড্রেটের যেই পার্টটা এটাকে বলা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। হাইড্রেটস অফ কার্বন মানে হচ্ছে কার্বনের সাথে জল যোগ করতে হবে। তার মানে দেখো, এখানে কার্বনের সাথে আমরা জল যোগ করছি। তার মানে হাইড্রেটস অফ কার্বন বলতে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত, যেখানে আমরা দেখবো 1:2:1, কি বললাম 1:2:1, সেখানে আমরা বলবো সেটা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন অথবা কার্বোহাইড্রেট। বাট এখানে একটা এক্সেপশন আছে, কি যে অনেক ক্ষেত্রে এই নিয়মটা অনেকে পালন করে না। যেমন ধরো আমাদের যে অ্যালডিহাইড আছে, যেমন ধরো আমাদের মিথানল, যে HCHO, এটা হচ্ছে তোমাদের হাইড্রোজেন অক্সিজেন। দেখো তুমি চিন্তা করো, কার্বন এই যে 1:1 হচ্ছে না, এই জন্য আমরা এই নিয়মটা এখন ফলো করি না। এই জন্য আমরা বলে থাকি যে কার্বোহাইড্রেট হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। ঠিক আছে, বাট এখানে হচ্ছে একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তোমাদের পলি হাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। কি বললাম? পলি হাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে মনে রাখতে হবে এখানে হচ্ছে তোমাদের পলি হাইড্রক্সি মানে হাইড্রক্সিল মূলক অনেকগুলো থাকবে, এবং তার সাথে কি থাকবে তোমাদের অ্যালডিহাইড মূলক থাকতে হবে, অথবা তোমাদের থাকবে কিটোন। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন তোমাদের থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের বেসিক কথা। এখন কথা হচ্ছে কার্বোহাইড্রেটকে আমরা মেইনলি 4টা ভাগে ভাগ করি কার্বনের সংখ্যার ভিত্তিতে। কিভাবে ভাগ করি ভাইয়া? মনে করো কার্বন সংখ্যা যদি তোমাদের তোমাদের 3 থেকে মনে করো 10টা থাকে, 3টা থেকে মনে করো 10টা থাকলো, তাহলে আমরা কি বলতেছি? মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড কাদের ক্ষেত্রে বলবো? যাদের ক্ষেত্রে কার্বন সংখ্যা 3টা, মানে 3টা থেকে 10টা কার্বন সংখ্যা। ডাইস্যাকারাইড হচ্ছে তোমাদের 2টা মনোস্যাকারাইড। কি বললাম? 2টা মনোস্যাকারাইড তোমাদের একসাথে থেকে তোমাদের হবে ডাইস্যাকারাইড। আর যদি বলি অলিগোস্যাকারাইড, তাহলে সেখানে তোমাদের 3 থেকে ওই সেম ভাবে 3 থেকে 10টা মনোস্যাকারাইড। এখানে মনে রাখতে হবে 3 থেকে 10টা মনোস্যাকারাইডের মাধ্যমে তোমাদের অলিগোস্যাকারাইড হবে। আচ্ছা, এখন পলিস্যাকারাইড কাদেরকে বলবো? পলিস্যাকারাইড হচ্ছে যেখানে তোমাদের অলিগোস্যাকারাইডের থেকে বড়, তার মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইডের থেকে বেশি আছে, তার মানে হচ্ছে 10-এর বেশি। তার মানে তোমাদের যদি 10-এর বেশি ধরি, তাহলে সেটা হচ্ছে তোমাদের পলিস্যাকারাইড। এখন কথা হচ্ছে ভাইয়া, যে আমরা মনোস্যাকারাইড সম্পর্কে একটু আমরা ধারণা নিব। মেডিকেলে আমাদের আসবে কোনটা কোন কোন মানে ইয়াতে পড়ে। যেমন ধরো 3টা কার্বন থাকলে কি বলে? তাকে ট্রায়োস বলা হয়। ঠিক আছে, তাকে বলা হচ্ছে ট্রায়োস বলা হচ্ছে, তাই না? তাকে বলা হচ্ছে ট্রায়োস। তাহলে ট্রায়োস কারা কারা বলো তো? ট্রায়োসের মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের গিডা। কি বললাম? গিডা। তাহলে গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তাহলে গ্লিসারলডিহাইড দেখতে কিরকম ভাইয়া? গ্লিসারলডিহাইড হচ্ছে তোমাদের এক কথায় অ্যালডিহাইড মূলক থাকবে, তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যালডিহাইড। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন যেটা, সেটা তোমাদের থাকবে কিটোন মূলক থাকবে, তাই না? কিটোন মূলক থাকবে। তাহলে ট্রায়োস হচ্ছে তোমাদের গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এখন এই যে আমাদের ট্রায়োস পড়লাম, এরপরে আমাদের পড়তে হবে টেট্রোস। তাই না? ট্রায়োস পড়ছে, এখন হচ্ছে তোমাদের টেট্রোস পড়তে হবে। তাহলে টেট্রোস কি কি পাবো বলতো? আমাদের টেট্রোস পাবো আমরা হচ্ছে যে ইরিথ্রোস আর ইরিথ্রোলোস। তাহলে আমরা কি দিয়ে মনে রাখবো? ই দিয়ে মনে রাখবো। ই দিয়ে মনে রাখবো হচ্ছে তোমাদের টেট্রোস হচ্ছে তোমাদের ইরিথ্রোস আর ইরিথ্রোলোস, তাই না? আর ইরিথ মনে রাখবা যেখানে উলোজ আছে। কি বললাম? যেখানে তোমাদের উলোজ আছে, মনে করো তোমাদের যেখানে হচ্ছে উলোজ আছে, উলোজ, সেটা হচ্ছে তোমাদের কিটোনমূলক থাকবে, তাই না? উলোজ যেখানে আছে তোমাদের কিটোনমূলক থাকবে। তাহলে উলোজ মানে ইরিথ্রোলোস, যেখানে আমাদের ইরিথ্রোলোস যদি পড়ি, যেমন ধরো তাহলে এই ইরিথ্রোলোজ হচ্ছে তোমাদের, এটা হচ্ছে কিটোনমূলক থাকবে। কি থাকবে বলতো? কিটোনমূলক থাকবে। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে যে ইরিথ্রোলোজ হচ্ছে তোমাদের কিটোনমূলক থাকবে, তাই না? তাহলে এখানে 4টা কার্বন হবে। এখানে কয়টা কার্বন বলতো? 4টা কার্বন। তাহলে এখানে তোমাদের 3টা কার্বন ছিল, এখানে তোমাদের 4টা কার্বন হবে। এখন যদি তোমাদের বলি যে হ্যাঁ 5টা কার্বন কি হবে? 5টা কার্বন তুমি মনে রাখবা রাজা দিয়ে। কি বললাম বললে তো? 5টা কার্বন তুমি মনে রাখবা রাজা দিয়ে। রাজা দিয়ে কি মনে রাখলাম? 5টা কার্বন। কি দিয়ে কেন মেরে মনে রাখলাম? কারণ রাতে হচ্ছে রাইবোজ, যতে হচ্ছে জাইলোস। এখন মনে কি বলছিলাম? যে উলোস থাকা মানে হচ্ছে কিটোনমূলক থাকা, তাই না? তাহলে উলোস মানে হচ্ছে রাইবুলোস, উলোস মানে হচ্ছে তোমাদের কিটোনমূলক থাকবে। আর যদি তুমি বলি যে জাইলুলোস, সেটা হচ্ছে তোমাদের কিটোনমূলক হবে, তাই না? তাহলে উলোস থাকা মানে হচ্ছে তোমাদের কিটোনমূলক হবে। তাহলে এই জিনিসটা আমরা একটু জানলাম এখান থেকে, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমাদের জানতে হবে 6 কার্বন বিশিষ্ট। 6 কার্বন বিশিষ্ট অনেক ইম্পর্টেন্ট, তোমাকে বলি। কারণ 6 কার্বনের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। যেমন তোমাদের গ্লুকোজ আছে, তাই না? আমাদের হচ্ছে তোমাদের ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ আছে, গ্লুকোজ আছে। তারপরে তোমাদের কি আছে বলো তো? ম্যানোজ আছে, ম্যানোজ আছে আমাদের। তারপর হচ্ছে তোমাদের গ্যালাক্টোজ আছে। এগুলো হচ্ছে সবই তোমার কি বলতো? 6 কার্বন। আর মনে রাখবা যে কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের একটা কমন সংকেত আছে। যেমন ধরো আমাদের মনোস্যাকারাইডের মধ্যে এটা মনে রাখবা সবসময়, যে আমাদের এটা কমন সংকেত হচ্ছে CN H2N আর হচ্ছে N। তার মানে আমাদের কার্বোহাইড্রেট, পানি আর অক্সিজেনের অনুপাত হবে তোমাদের N2N আর হচ্ছে N। তার মানে আমাদের গ্লুকোজ ধরি, যেহেতু 6 কার্বন, তাহলে আমরা সংকেত কি লিখবো বলতো? এখানে আমাদের সংকেত লিখতে হবে, কি বলতো? C6
H12O6, তাহলে এটা হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত। আর ফ্রুক্টোজ ম্যানেজের ক্ষেত্রে ওই সেম জিনিস, ফ্রুক্টোজের ম্যানেজের ক্ষেত্রে ওই সেম জিনিস আসবে। এখন কথা হচ্ছে গ্লুকোজটা আমাদের একটু আঁকতে হবে, কি বললাম, গ্লুকোজটা আমাদের একটু এঁকে দেখাতে হবে। কিরকম আসবে, ধরো আমাদের গ্লুকোজটা নর্মালি হচ্ছে আমাদের, যদি আমরা একটা চেইন স্ট্রাকচারে আনি আর একটা তোমাদের হচ্ছে রিং স্ট্রাকচারে আনি, রিং স্ট্রাকচারটা কিরকম হবে তোমাদের একটু দেখাই দেই। রিং স্ট্রাকচার অথবা চেইন স্ট্রাকচারটা একটু খুবই ইম্পর্টেন্ট। গ্লুকোজের ক্ষেত্রে আমরা কয়টা কার্বন পাইছি বলতো, আমরা হচ্ছে 6টা কার্বন পাইছি, তাই না? আমরা হচ্ছে 6টা কার্বন পাইছি। এখন দেখো আমাদের এখানে 1 2 3 4 5 আর আমি একটা 6টা কার্বন এখানে দিয়ে দেই, তাহলে আমাদের এখানে টোটাল 6টা কার্বন। 1 নাম্বার কার্বন হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক, 1 নাম্বার কার্বন কি বলতো আমাদের অ্যালডিহাইড মূলক। আর 6 নাম্বার কার্বনটা হবে সবার লাস্টে, যেখানে আমাদের CH2OH বসাই দিব আমরা। এর পরবর্তীতে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে 3 নাম্বার কার্বন যেটা আছে, এখানে একটা স্টার দিব কেন, কারণ এখানে তোমাদের নর্মালি সব জায়গায় হাইড্রোক্সিল মূলক ডানে থাকে, কি বললাম, হাইড্রোক্সিল মূলক আমাদের ডানে থাকে। বাট এই 3 নম্বরে এসে এই জায়গাটাতে একটু খেয়াল করবা, এখানে হাইড্রোক্সিল মূলকটা তোমাদের ডানে থাকবে না, বরং এখানে তোমাদের ডানে থাকবে না, বরং হচ্ছে বামে থাকবে। কি বললাম, ডানে থাকবে না, বরং হচ্ছে এখানে বামে থাকবে। তাহলে এই যে আমরা একটু বামে দিলাম হাইড্রোক্সিল মূলকটাকে, এখানে একে বলা হচ্ছে কি বলতো, এই কারণে এটাকে আমরা গ্লুকোজ বলতেছি। এখন এখানে হাত পূরণ করতে হবে অবশ্যই, এখানে আমরা হাইড্রোজেন দিয়ে দিব, এখানে আমরা হাইড্রোজেন দিয়ে দিব, এখানে আমরা হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে এই টোটাল জিনিসটাকে আমরা কি বলতেছি, এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি গ্লুকোজ, তাহলে এটাকে আমরা বলতেছি কার্বোহাইড্রেট। এখন এই কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে এই গ্লুকোজটা দেখে হলো আমাদের ঠিক আছে। এখন গ্লুকোজের বাদেও ফ্রুক্টোজটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, তাহলে ফ্রুক্টোজটা কিভাবে আঁকবো, ফ্রুক্টোজ জিনিসটা খুবই সিম্পল। তোমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবা যে ফ্রুক্টোজ জিনিসটা আঁকতে হলে জাস্ট তোমরা জানবা, আমি তোমাকে দেখাই দিই। এটা গ্লুকোজ আঁকছো না, এখান থেকে একটু মিশাই দিবা, আমি সামান্য করে মিশাই দিয়ে তোমাকে দেখাচ্ছি যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা ফ্রুক্টোজের ক্ষেত্রে কি করব, এই যে আমরা যে সেকেন্ড নাম্বার যে কার্বন 1 2 3 4 5 আর মাঝখানে 6 নাম্বার আসবে, এই যে 6 নাম্বার, এইখানে আমরা অ্যালডিহাইড দিব, কারণ অ্যালডিহাইড হতে হলে কি হতে হবে বলতো, দুই পাশে কার্বন যুক্ত করতে হবে। তাহলে এই জায়গায় আমরা একটা বন্ড দিব, এইখানে আমরা হাইড্রোজেন দিব, আর এই জায়গায় CH2OH। বুঝতে পারছো আমার কথা? তার মানে এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। গ্লুকোজের মধ্যে দেখো 3 নম্বর কার্বনটা আলাদা করছি, এর মধ্যে জাস্ট উপরেরটা আলাদা করে দিলাম, এটাকে এখন কি হয়ে গেল, আমাদের ফ্রুক্টোজ হয়ে গেল, তাই না? এটা খুবই সিম্পল, আমাদের ফ্রুক্টোজ হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের রিং স্ট্রাকচারটা একটু আঁকতে হবে, কি বললাম, আমাদের রিং স্ট্রাকচারটা একটু আঁকতে হবে। রিং স্ট্রাকচারটা তোমাকে যদি এঁকে দেখাই, গ্লুকোজের ক্ষেত্রে আমরা একটা তুমি এইরকম করে একটা এঁকে দিব, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এখান থেকে জিনিসটা খুবই সিম্পল। এখানে আমরা একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এখানেও সেম ভাবে দাগ দিব, এখানেও সেম ভাবে দাগ দিব, বুঝা গেল? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই জায়গায় দেখো, এটাকে বলা হচ্ছে 1 নম্বর কার্বন, এটাকে হচ্ছে বলা 2 নম্বর কার্বন, এটাকে বলা হচ্ছে 3 নম্বর কার্বন, এটাকে বলা হচ্ছে 4 নম্বর কার্বন, এটাকে বলা হচ্ছে 5 নম্বর কার্বন। এখন 1 নম্বর কার্বনের আমাদের মনে রাখতে হবে যে উপরের দিকে তোমার এটা মনে রাখবে যে এখানে আলফা বিটা আছে, কি আছে, আলফা বিটা আছে। আর আমাদের যে চেইন স্ট্রাকচার আছে, এখানে আছে তোমাদের ডি আর এল, কি বললাম, ডি আর এল। তার মানে ডি হচ্ছে তোমাদের ডেক্সট্রো রোটেটরি, তোমাদের মনে রাখবা ডিতে হচ্ছে তোমাদের ডেক্সট্রো রোটেটরি, রোটেটরি মনে রাখবা, ডেক্সট্রো রোটেটরি। আর এলতে হচ্ছে লেভো, ওই সেম জিনিস, লেভো রোটেটরি। তাহলে ডেক্সট্রো রোটেটরি হচ্ছে তোমাদের ডানে, কি বললাম, ডেক্সট্রো হচ্ছে তোমাদের ডানে। তার মানে হাইড্রোক্সিল মূলকটা দেখো এখানে ডানে আসে না, তাহলে এটা হচ্ছে তোমাদের ডি, কি বললাম, ডি। আর যদি তোমাদের হাইড্রোক্সিল মূলকটা বামে থাকতো, তাহলে সেটাকে আমরা কি বলতাম, এল বলতাম, তাই না? সেটাকে আমরা কি বলতাম, এল বলতাম। তাহলে জিনিসটা আগে এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আমরা যদি এখানে রিং স্ট্রাকচারে আসি, এখানে তোমাদের কি থাকবে, আলফা আর বিটা থাকবে। তাহলে এখানে তোমাদের থাকবে আলফা আর বিটা থাকবে। তাহলে আলফা কি বলতো, আলফা হচ্ছে তোমাদের হাইড্রোক্সিল মূলকটা তোমাদের নিচে থাকবে, তাহলে হাইড্রোক্সিল মূলক নিচে থাকলে তাকে বলা হচ্ছে আলফা। তুমি চিন্তা করো, বিতে হচ্ছে বিটা, বিতে মানে হচ্ছে বড়, কি বললাম, বিতে হচ্ছে বিটা, বিতে হচ্ছে বড়। তার মানে বড়, এই হাইড্রোক্সিল মূলকটা বড় না, হাইড্রোজেনটা ছোট। তাহলে বড় যখন উপরে থাকবে, বড় যখন উপরে থাকবে তখন তাকে বলা হচ্ছে বিটা। আর এমনিতে এখন কি আছে বলতো, এটা হচ্ছে আলফা গ্লুকোজ, কি বললাম, এটা হচ্ছে তোমাদের আলফা গ্লুকোজ। এখন এই যে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে এসে আলাদা হয়ে যাবে। তাহলে 3 নম্বরে দেখো নরমালি আমরা হাইড্রোক্সিল নিচে দিই, হাইড্রোক্সিল আমরা নিচে দেবো, আর এখানে এসে তোমাদের হাইড্রোক্সিলটা উপরে চলে যাবে, কারণ এটা তোমাদের কি বলতো গ্লুকোজ। গ্লুকোজের ক্ষেত্রে কি হবে বলতো, গ্লুকোজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে 3 নাম্বার কার্বনটা একটু আলাদা হবে, তার মানে 3 নাম্বার কার্বনটাই আমাদের এখানে মনে রাখতে হবে, 3 নাম্বার কার্বনটাই হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে। এখন এই দেখো 4 নাম্বার কার্বনে এসে সেম সিমিলার, ঠিক আছে, এখানে আমাদের লাস্টে হচ্ছে CH2OH দিবা। তাহলে একটা কার্বন তোমাদের কার্বন শিকলের বাইরে থাকবে, এই যে চেইন হচ্ছে না, এই চেইনের বাইরে থাকবে একটা কার্বন, সেটাকে আমরা বলতেছি কত নাম্বার কার্বন বলতে, 6 নাম্বার কার্বন এটাকে বলতেছি। তাহলে 6 নাম্বার কার্বন হচ্ছে তোমাদের বাইরে থাকবে। তাহলে এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন এখানে আছে, 6 নাম্বারতে উপরে, তাহলে এখানে তোমাদের এইচ আসবে। আমার কথা বুঝতে পারছো? এখন কথা হচ্ছে ভাইয়া যে ঠিক আছে, এখানে এইচ ঠিক আছে। আচ্ছা, এখন কথা বলে ভাইয়া যে আমাদের এটা গ্লুকোজের ক্ষেত্রে গেল। এখন বিটার ক্ষেত্রে কি হতো, বিটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এখন তো আলফা আছে, আমরা যদি বিটা চিন্তা করি, তাহলে বিটার ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমাদের এখানে তোমাদের ওয়েস্টে চলে যাবে, তাহলে এখানে তোমাদের বিটা হবে,
এটা বিটা হবে। আর এখানে তোমাদের এখন তোমাদের এটা বিটা হয়ে গেছে আর কি। তাহলে আলফা গ্লুকোজ ছিল, আমরা এখন বিটা বানিয়ে ফেললাম। এখন কথা হচ্ছে ভাইয়া যে আমরা যদি চিন্তা করি, আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আচ্ছা, এখন কথা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অনেকগুলো এপিমার আছে। কি বললাম? এপিমার আছে। এপিমার কাকে বলা হয়? এপিমার বলা হচ্ছে তোমাদের যাদের ক্ষেত্রে তোমাদের কি বলতো কার্বন সংখ্যার যে শিকল আছে, কার্বন সংখ্যা সবই সেম, বুঝছো, তো আইসোমারের মতোই, বাট তারা হচ্ছে কি বলতো একটু আলাদা। কি বললাম? হালকা একটু আলাদা আছে। কিরকম আলাদা আছে তোমাকে বলি। তারা হচ্ছে মনে করো একটা হচ্ছে 3 নম্বর কার্বনে আলাদা হয়েছিল গ্লুকোজ, গ্লুকোজের কি হয়েছিল বলতো 3 নম্বর কার্বনে আলাদা হয়ে গেছিল। বাট এখানে দেখবা যে 3 নম্বর কার্বনে আলাদা না হয়ে তারা হচ্ছে কি বলতো তারা হচ্ছে তোমাদের অন্যান্য কার্বনে আলাদা হয়ে গেছে। যেমন ধরো আমরা যদি গ্লুকোজের ক্ষেত্রে ধরি, যে কার্বনের ক্ষেত্রে এরকম, তাই না? আমরা হচ্ছে কি ধরতে পারি যে কার্বনের ক্ষেত্রে আমরা কি ধরছি, যে আমরা গ্লুকোজের ক্ষেত্রে কি ধরলাম, এই যে 1 2 3 4 5, এখানে একটু 6 নম্বরটা দিই তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে 6টা কার্বন হয়ে গেছে। এই কার্বনের মধ্যে আমরা 3 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলকটাকে বামে দিছিলাম, তাহলে এটা হয়ে গেছিল আমাদের গ্লুকোজ। এখন মনে রাখবা যে এখানে আমাদের মনে রাখতে 4G, কি বললাম 4G আর হচ্ছে 2M, 4G 2M অথবা M2 এভাবে মনে রাখতে পারো। তার মানে হচ্ছে গ্যালাক্টোজ যেটা আছে, গ্যালাক্টোজের ক্ষেত্রে 4 নম্বর কার্বনটা আলাদা হবে। তবে 4 নম্বর কার্বন এটা মনে হচ্ছে 1 নম্বর কার্বন, এটা তোমাদের 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে তোমাদের 4 নম্বর কার্বন, এটা হচ্ছে তোমাদের 5 নম্বর কার্বন, তোমাদের 6 নম্বর কার্বন। তাহলে এমনিতে আমরা জানি যে আমাদের 3 নম্বর কার্বনে গ্লুকোজটা আলাদা হবে। তাহলে 3 নম্বর কার্বনকে আমরা হাত দিব না, কাকে হাত দিব? আমরা হচ্ছে 4 নম্বর কার্বনে যাবো একবারে। তাহলে 4 নম্বর কার্বনে গেলে আমরা জানি এটা অ্যালডিহাইড মূলক থাকবে, তাহলে অবশ্যই অ্যালডিহাইড মূলক থাকবে। এখানে হচ্ছে হাইড্রোক্সিল মূলক থাকবে, এখানে আমরা হচ্ছে একটা হাইড্রোজেন দিব, তারপর আমরা এখানে কি দিব, এখানে হচ্ছে আমরা সেম ভাবে, বাট আমরা 5 নম্বর কার্বনে এসে, সরি 4 নম্বর কার্বনে এসে আমরা কি দিব, যে এখানে হাইড্রোক্সিল মূলকটাকে আমরা এখানে দিব না। 4 নম্বর কার্বনে এসে আমরা এখানে হাইড্রোজেন দিব, এখানে হচ্ছে ওএইচ দিব। তাহলে এটা হয়ে যাবে গ্যালাক্টোজ। কি হয়ে যাবে আমাদের? গ্যালাক্টোজ হয়ে যাবে। এটা আমাদের হয়ে যাবে গ্যালাক্টোজ। এটা আমাদের কি হয়ে যাবে বলতো? এটা আমাদের হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে গ্যালাক্টোজ। তাহলে আমাদের কি হয়ে যাবে এটা বলতো? এটা আমাদের হয়ে যাবে গ্যালাক্টোজ। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, যে গ্যালাক্টোজের ক্ষেত্রে আমাদের 4 নম্বর কার্বনে হাইড্রোক্সিল যেটা ছিল সেটা বামে চলে আসবে, আর বাকি সব কিছু ক্ষেত্রে হাইড্রোক্সিল সবসময় ডানে থাকবে। তাহলে এখানে যদি আমরা একটা হাইড্রোজেন দিই, এই সেম জিনিস CH2OH কে লেখা, বা তোমার এই জিনিসটাকে আমরা কি লিখতে পারতাম, CH2OH লিখতে পারতাম। তাহলে এখন দেখো আমাদের এই যে হাইড্রোক্সিল আয়নটা কি করছি, আমরা চেঞ্জ করছি কোন জায়গায়? 4 নম্বর কার্বনে চেঞ্জ করছি, তাই না? 1 2 3 4 4 নম্বর জায়গায় চেঞ্জ করছি। আর যদি M2 মানে কি 2 নম্বর কার্বনে যদি চেঞ্জ করতাম তাহলে এটা ম্যানোজ হয়ে যেত, তাই না? ম্যানোজ। তার মানে আমরা যদি একটু এই জায়গায় চেঞ্জ করি তাহলে জিনিসটা কি হয়ে যাবে? ম্যানোজ হয়ে যাবে। তাহলে এই জিনিসটাই আসলে জানতে হবে যে কোন জায়গায় চেঞ্জ করতে হবে। তাহলে যেখানে চেঞ্জ করবো সেই ভিত্তিতে আমরা এটাকে কি বলতেছি? এপিমার বলতেছি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে এপিমার। এপিমার বলা হচ্ছে। তো দেখো আমরা কি কি শিখলাম এখান থেকে। আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কতগুলো কার্বন আছে সেখান থেকে শিখলাম, গ্লুকোজের গঠন শিখলাম। আবার হাইড্রেটস অফ কার্বন কেন আমরা পরে চেঞ্জ করলাম, যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন কেন বলা হচ্ছে, এই জিনিসটা আমরা জানলাম। এরপরে দেখো আমরা কি কি জানলাম এখান থেকে, আমরা আরো জানলাম যে গ্লুকোজের চেইন স্ট্রাকচার, আর এখানে দেখলাম। এখন কথা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচারটা আমরা দেখতে হবে। ফ্রুক্টোজটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা একটু পরে গ্লাইকোসাইডিক বন্ডটা দেখবো। তাহলে আমরা কিন্তু এখন কিন্তু মনোস্যাকারাইডের মধ্যেই আছি। তাহলে মনোস্যাকারাইডটা মোটামুটি দেখতেছি আমরা এখান থেকে। চলো একটু ট্রাই করি। যে আমরা যদি গ্লুকোজের গঠনটা একটু দেখি, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কি বলতো ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজটা খুবই সিম্পল, এটা হচ্ছে আমাদের পেন্টাগোনাল হবে, তাই না? পেন্টাগোনাল হবে। এখন কথা হচ্ছে এই পেন্টাগোনালের মধ্যে মনে রাখতে হবে যে এখানে সেম ভাবে এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, তাই না? এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। তাহলে এখানে দাগটা একটু বাঁকা করে দিলে কেন সুবিধা হবে, কারণ এখানে তোমাদের ক্রাফটটা একটু তোমাদের কম, তাহলে এখানে আমাদের একটু বাঁকা করে দিলে জিনিসটা সুন্দর দেখাবে আর কি। আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া যে আমাদের এখানে জানতে হবে কি বলতো, এখানে আমাদের কার্বনটা কোথা থেকে শুরু হবে, তাই না? আমাদের মনে রাখতে হবে যে কার্বনটা হচ্ছে এখান থেকে আমাদের শুরু হবে, যে CH2OH হবে, আর এখানে আমাদের হাইড্রোক্সিল আয়নটা আসবে। ঠিক আছে, এখানে 1 নম্বর কার্বন, 2 3 নম্বর কার্বন এসে আমাদের চেঞ্জ করতে হবে অবশ্যই। তাহলে এখানে আমাদের হাইড্রোক্সিল উপরে হাইড্রোজেন নিচে হবে, এখানে হাইড্রোক্সিল নিচে হবে। তবে এখানে তো 4 3 4 এখানে আসবে, তাই না? 4-এর মধ্যে এখানে হাইড্রোক্সিল তো নিচেই হবে। 3 নম্বরটা তো একটু ভুল করছি, কারণ 3 নম্বরটা আমাদের হাইড্রোক্সিল উপরে হবে, তাই না? হাইড্রোক্সিল যদি উপরে দেই তাহলে এখানে আমাদের হাইড্রোক্সিলটা উপরে হবে, নিচে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের 3 4, 3 4 পরে হচ্ছে তোমাদের 5। 5-এর মধ্যে মনে রাখতে হবে যে ফ্রুক্টোজের ক্ষেত্রে আমাদের কি হবে বলতো, এখানে তোমাদের হাইড্রোক্সিল মূলকটা হবে, এখানে তোমাদের 1 1 2 3 4 5, আর তোমাদের 6 নম্বর কার্বন আসছে তোমাদের এখানে আসবে, 6 নম্বর কার্বন তোমাদের এখানে আসবে। তাহলে জিনিসটা বুঝতে পারছো যে CH2OH তোমাদের এখানে আসলো আর এখানে আসলো, আর হাইড্রোজেনটা তখন তো থাকবেই, তাই না? তাহলে এখন চিন্তা করো যে আমাদের যে গ্লাইকোসাইডিক বন্ডটা আসবে সেটা কিভাবে আসবে। আমরা একটা গ্লুকোজ চিন্তা করি, তাহলে গ্লুকোজের ফ্রুক্টোজ মিলে কি হবে, সুক্রোজ হবে। তাহলে আমরা সুক্রোজের গঠনটাই একটু চিন্তা করবো। তাহলে গ্লাইকোসাইডিক বন্ডের মধ্যে এক অণু পানি বের হয়ে যাবে। আমরা কি বললাম, গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এক অণু পানি আমাদের বের হয়ে যাবে। তাহলে এখানে যদি চিন্তা করি
এই যে আমরা এখানে ওএস দিলাম, এই বাকিটা আঁকলাম না কেন, কারণ এটা আমাদের অলরেডি করে ফেলছি। তাহলে এখন তুমি চিন্তা করো যে আমরা যদি এখান থেকে এই অংশটাকে যদি বাদ দিই, এই অংশটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে তোমার দুইটা হাইড্রোক্সিল আয়ন আছে, কিন্তু আমরা কি নিব, আমরা মাত্র যে এখান থেকে একটা হাইড্রোক্সিল নিব, এখান থেকে একটা অক্সিজেন নিব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে পানি। তাহলে এই পানিটা বের হয়ে যাবে এবং আমরা কি পাবো, আমাদের গ্লাইকোসাইডিক বন্ড পাবো। তাহলে গ্লাইকোসাইডিক বন্ডটা কিরকম হবে, গ্লাইকোসাইডিক বন্ডটা হচ্ছে আমাদের কিরকম হবে, আমাদের ক্ষেত্রে একটু দেখাই দিই, এটা মিশাই দিলেই আমাদের গ্লাইকোসাইডিক বন্ড হয়ে যাবে। কিরকম সেটা, আমরা এখান থেকে একটা অক্সিজেন থাকবে খালি মাত্র, এটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমাদের গ্লাইকোসাইডিক বন্ড। এটাকে কি বলা হচ্ছে বলতো, এটাকে বলা হচ্ছে তোমাদের গ্লাইকোসাইডিক বন্ড। এটাকে বলা হচ্ছে তোমাদের গ্লাইকোসাইডিক বন্ড। তো এটাকে কি বলা হচ্ছে বলতো, এটাকে বলা হচ্ছে তোমাদের গ্লাইকোসাইডিক বন্ড। এটাকে বলা হচ্ছে তোমাদের গ্লাইকোসাইডিক বন্ড। এখন কথা হচ্ছে যে আমাদের যে গ্লাইকোসাইডিক বন্ডটা আঁকলাম, এর মাধ্যমে আমাদের বুঝতে পারলাম যে গ্লুকোজের মধ্যে কোন বন্ড থাকে, গ্লুকোজের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ডটা থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিন্তু মনোস্যাকারাইড মোটামুটি পড়ছি। এখন মনে রাখতে হবে যে আমাদের গ্লুকোজের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। মনে করো যে গ্লুকোজের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, যেগুলো কি বলতো আমরা একটু দেখা ট্রাই করি। যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে গ্লুকোজ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি, কি করি, গ্লুকোজ আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। যেহেতু আমরা এখানে আছে, এই জায়গাটা একটু আমরা নতুন করে নিতে পারি। দেখো গ্লুকোজের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে গ্লুকোজের ক্ষেত্রে অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। যেমন ধরো আমরা হচ্ছে খাদ্য সংরক্ষণে আমরা গ্লুকোজ ইউজ করে থাকি, তাই না। আমরা হচ্ছে যেমন ডেক্সট্রোজ, আমরা যেটা আছে রোগীর পথ্য হিসেবে কাজ করে, কি বললাম, রোগীর পথ্য হিসেবে কাজ করে। তো রোগীর পথ্য হিসেবে কাজ করে কে বলতো, রোগীর পথ্য হিসেবে কাজ করে আমাদের গ্লুকোজ। তবে রোগীর দ্রুত শক্তি যোগায়, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, রোগীকে দ্রুত শক্তি যোগায়, তাই না। কি দ্রুত তোমার কি করে বলতো, রোগীকে দ্রুত শক্তি যোগায়। তাহলে একটা হচ্ছে রোগীর পথ্য হিসেবে কাজ করে, দ্রুত শক্তি যোগায়, তাই না। আরেকটা কি বলতে পারি আমরা, যে রোগীকে আমরা হচ্ছে মনে করো আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট, কি বললাম, আমাদের হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট ঔষধ তৈরিতে ইউজ করা হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট ঔষধ তৈরিতে ইউজ করা হয়। তাহলে আমরা কি জানলাম, তিনটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ থেকে জানলাম যে ক্যালসিয়াম গ্লুকোনেট ঔষধ তৈরিতে আমাদের ব্যবহার করা হয়, দ্রুত শক্তির জায়গায় আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে রোগীর পথ্য হিসেবে কাজ করে। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া। এরপরে দেখো আমরা কিন্তু ভিটামিন সি তৈরিতে ইউজ করি, কি বলতো, আমরা হচ্ছে ভিটামিন সি তৈরিতে আমরা ইউজ করি, কি বলতো, আমরা হচ্ছে ভিটামিন সি তৈরিতে আমরা ইউজ করি, কি করি বলতো, ভিটামিন সি তৈরিতে আমরা গ্লুকোজটা ইউজ করে থাকি। তারপরে হচ্ছে যে আমরা ভিটামিন সি তে ইউজ করলাম, আর একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরবিটল তৈরি, কি বললাম, সরবিটল তৈরিতে আমরা ইউজ করে থাকি, কি বললাম, সরবিটল তৈরিতেও আমরা ইউজ করে থাকি, কি বললাম, সরবিটল তৈরিতে আমরা ইউজ করে থাকি। তার মানে সরবিটল তৈরিটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, সরবিটল তৈরিটাও খুবই 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 ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা গ্লুকোজটা মোটামুটি পড়লাম, ফ্রুক্টোজের ক্ষেত্রে আমাদের খুব বেশি পড়তে হয় না কেন, কারণ এমসিকিউ একটু কম আসে। এখন আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ডাইস্যাকারাইড যেগুলো আছে একটু দেখবো, সামান্য একটু দেখে নিব, যেগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা একটু দেখে নিব। মনে করো যে আমরা ডাইস্যাকারাইডের মধ্যে আমাদের পড়তে হবে সুক্রোজ, তাই না। সুক্রোজ একটু যেটা এখন আঁকছিলাম, যেটা মিশাচ্ছি আমি, সেখানে কি বললাম, সুক্রোজ বললাম, সেটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দ্বারা গঠিত, তাই না, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দ্বারা গঠিত। তাহলে সুক্রোজ মনে রাখবা যে সুক্রোজ হচ্ছে তোমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ দ্বারা গঠিত, তাই না। আমাদের হচ্ছে সুক্রোজ হচ্ছে তোমাদের কি বলতো, গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ দ্বারা গঠিত। তারপরে দেখো তুমি যদি চিন্তা করো যে আমাদের হচ্ছে যেখানে ইয়া আছে, এটা মনে রাখবো সবসময় যে মগুগু আর হচ্ছে লাগুগা। তার মানে মল্টোজ হচ্ছে তোমাদের গ্লুকোজ আর গ্লুকোজ দ্বারা গঠিত, আর ল্যাকটোজ হচ্ছে তোমাদের গ্লুকোজ আর গ্যালাক্টোজ দ্বারা গঠিত। তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ দ্বারা কারা গঠিত তোমার বলতো, মল্টোজ। দেখো মগো মানে কি হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, তাই না। তাহলে হচ্ছে তোমাদের গ্লুকোজ প্লাস গ্লুকোজ, আর লাগুগা হচ্ছে তোমাদের গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে এটা হচ্ছে তোমাদের গ্যালাক্টোজ, এটা কিন্তু গ্লুকোজ না, গ্যালাক্টোজ। তাহলে গ্যালাক্টোজ কি বলছে 4G, তার মানে 4 নম্বর কার্বনে এসে তোমার একটু আলাদা হয়ে যাবে, তাই না, 4G। আর M2 মানে এগুলো সবই কি বলতো এপিমার, সবই হচ্ছে তোমাদের এপিমার। আর সুক্রোজের ক্ষেত্রে মনে রাখবা যে ডাইস্যাকারাইডের ক্ষেত্রে একটা কমন সংকেত পাওয়া যায়, সেই কমন সংকেতটা কি, সেটা হচ্ছে তোমাদের ডাইস্যাকারাইডের ক্ষেত্রে একটা কমন সংকেত পাওয়া যায়, সেটা মনে রাখবা অলওয়েজ, যেটা হচ্ছে তোমাদের CaNH2n মাইনাস, কারণ হাইড্রোজেন একটা পানি বের হয়ে যাবে, কারণ আমরা কি বলছি ডাইস্যাকারাইডটা পানি বের হয়ে যাবে, তাহলে CaNH2n -2, আর ওর ক্ষেত্রে কি হবে N-1, কারণ পানির মধ্যে জানতে হবে যে একটা বের হয়ে গেল, তাহলে এখানে জানতে হবে ডাইস্যাকারাইডের কমন সংকেত হচ্ছে তোমাদের C12, কি বললাম বলতো, C12H22O11। এন্ড মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের সকল ধরনের ডাইস্যাকারাইডের মেন সংকেত হচ্ছে আমাদের এই যে বলতো কি, এই যে সুক্রোজ অথবা তোমাদের যে কোনো বলতে পারি যে মল্টোজ অথবা ল্যাকটোজ, তাই না, এগুলো সবই হচ্ছে ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সংকেতটা আমাদের ফলো করবে। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের এটা ডাইস্যাকারাইডগুলো পড়ে ফেললাম। ডাইস্যাকারাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেলোবায়োস। সেলোবায়োস কেন, সেলোবায়োস হচ্ছে আমাদের বিটা গ্লাইকোসাইডিক বন্ড বিদ্যমান। তাহলে সেলোবায়োজের মধ্যে কি বলতো, সেলোবায়োজের মধ্যে আমাদের বিটা গ্লাইকোসাইডিক বন্ড বিদ্যমান। তাহলে সেলোবায়োজের মধ্যে কি বলতো, আমাদের বিটা গ্লাইকোসাইডিক বন্ড বিদ্যমান। তাহলে সেলোবায়োজের মধ্যে কি বলতো, আমাদের বিটা গ্লাইকোসাইডিক বন্ড বিদ্যমান।
তাহলে বিটা কিরকম হয় বলতো? বিটার মধ্যে বলি, আমাদের বিটার ক্ষেত্রে গ্লুকোজের মধ্যে দেখবা যে একটু টেরা বেঁকা দেখা যায়। একটু টেরা বেঁকা কিরকম তোমাকে একটু দেখাচ্ছি হালকা পাতলা করে, যে আমাদের এখান থেকে এখানে একটা অক্সিজেন আসবে, এখান থেকে এখানে, তারপরে এখান থেকে সিম্পলি আমরা যদি অক্সিজেন রেখে দেই, তাহলে কেন হয় জানো? আমাদের ক্ষেত্রে বিটা বলছি না, বিটা মানে কি? বিটা মানে হচ্ছে হাইড্রোক্সিল মূলকটা উপরে থাকবে। তাহলে তুমি চিন্তা করো যে হাইড্রোক্সিল মূলকটা যদি তোমার এখানে উপরে থাকে, তাহলে এখানে হাইড্রোক্সিল মূলক আর এখানে হাইড্রোক্সিল মূলক যুক্ত হয় তোমার একটু টেরা বেঁকা হবে। তাহলে এরকম করে একটু টেরা বেঁকা করে আমরা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড যেটা আছে এখানে বিটা পাবো। আর বাকি সব ক্ষেত্রে দেখবো যে এখানে আমাদের আলফা আছে, তাই না? সুক্রোজের মধ্যে আমাদের আলফা আছে, মডোজের মধ্যেও আলফা আছে, ল্যাকটোজের মধ্যেও আলফা আছে, তার সবই হচ্ছে তোমাদের আলফা। বাট এখানে এসে আমরা কি পেলাম? এখানে এসে আমরা হচ্ছে বিটা পেলাম, তাই না? এখানে এসে আমরা হচ্ছে কি বিটা পেলাম। তাহলে বিটা কিভাবে মনে রাখবো? আমাদের ছেলে, গ্রামে যে আমাদের ছেলে যারা আছে, গ্রামে যারা আমাদের ছেলে আছে তাদেরকে আমরা কি বলে? বেটা বলে, তাই না? তাদেরকে আমরা কি বলে? বেটা বলে। তাহলে গ্রামের ছেলেদেরকে বেটা বলে। তাহলে বেটা হচ্ছে, বিটা গ্লুকোজ হচ্ছে ছেলে, মানে সেলোবায়োস, তাই না? এখন আমরা একটু তোমাদের অলিগোস্যাকারাইড নিয়ে কথা বলি। অলিগোস্যাকারাইড হচ্ছে তোমাদের, এখানে তোমাদের মনে রাখতে হবে যে অলিগোস্যাকারাইড অলওয়েজ তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তিন কার্বন, মনে করো তিন কার্বন বলা যাবে না, সেটা হচ্ছে তোমাদের ট্রাইস্যাকারাইড। এটাকে বলা হচ্ছে তোমাদের ট্রাইস্যাকারাইড। কি বললাম? তো এটা হচ্ছে তোমাদের ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড আছে তোমাদের, তো পেন্টাস্যাকারাইড আছে, পেন্টাস্যাকারাইড আছে, তারপরে তোমাদের কি আছে বলো তো? তোমাদের হচ্ছে পেন্টাস্যাকারাইড আছে, আর তোমাদের টেট্রাস্যাকারাইড আছে। টেট্রাস্যাকারাইড আছে, টেট্রাস্যাকারাইড আছে। তাহলে টেট্রাস্যাকারাইড এর কোত্থেকে পাচ্ছি বলো তো? এটা আমরা পাচ্ছি হলো তোমাদের, সিম্পলি আমাদের জানতে হবে টেট্রা মানে হচ্ছে তোমাদের 4 কার্বন, টেট্রা মানে হচ্ছে তোমাদের 4 কার্বন, পেন্টা মানে হচ্ছে তোমাদের 5 কার্বন, আর তোমাদের ট্রাইস্যাকারাইড হচ্ছে তোমাদের 3 কার্বন, তাই না? ট্রাইস্যাকারাইড হচ্ছে তোমাদের 3 কার্বন। এখন কথা হলো ভাইয়া, যে আমাদের জানতে হবে যে এগুলো কি কি দ্বারা গঠিত। তো এটা হচ্ছে তোমাদের সবার টার্গেট ডিএমসি, তোমরা জানো যে আমাদের মেডিকেল এডমিশনের যেটা তোমাদের ক্লাস হয়, যেটা হচ্ছে টার্গেট ডিএমসিতে, আর আমরা যেখানে আসলে এটা বন্দিবাসরের একটা তোমাদের মেডিকেল এডমিশন একটা প্রোগ্রাম। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, যে আমাদের এখানে জানতে হবে যে ট্রাইস্যাকারাইডের মধ্যে কি কি পার্ট আছে। ট্রাইস্যাকারাইডের মধ্যে আমাদের জানতে হবে একটা খুবই ইম্পর্টেন্ট নাম, সেটা হচ্ছে র্যাফিনোস। কি বললাম? খুবই ইম্পর্টেন্ট নাম, সেটা হচ্ছে তোমাদের র্যাফিনোস। কি বললাম? সেটা হচ্ছে র্যাফিনোস। সেটা হচ্ছে তোমাদের র্যাফিনোস। কি বললাম? সেটা হচ্ছে তোমাদের র্যাফিনোস। আর খুবই ইম্পর্টেন্ট, পেন্টাস্যাকারাইডের মধ্যে আছে তোমাদের ভার্বাকোস। কি বললাম? ভার্বাকোস। ঠিক আছে। আর তোমাদের টেট্রাস্যাকারাইডের মধ্যে তুমি পাবা যে স্ট্যাকিওস আর স্কার্ডোস। ডোজ। তাহলে স্ট্যাকিওজ অথবা স্কারডোজ তুমি পাবা। ভার্বাকোজ হচ্ছে তোমাদের 5 কার্বন। র্যাফিনোজের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ, তিনটাই পাওয়া যাবে, গ্লুকোজ ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে এটা তোমাদের গ্লুকোজ বোঝা থাকবে, তাহলে এটা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে তোমাদের কি হবে বলতো? গ্যালাক্টোজ হবে। তো গ্লুকোজ ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ এই তিনটা জিনিস কোথায় পাবো? র্যাফিনোজের মধ্যে পাবো। তাহলে সবই হচ্ছে ট্রাইস্যাকারাইড, তার মানে তিনটা মনোস্যাকারাইড পাবে। তাহলে 3 কার্বন বলতে আসলে কি বোঝাচ্ছি? 3 কার্বন আসলে এটা বলা ঠিক হবে না, মানে তিনটা মনোস্যাকারাইড। কি বললাম? তিনটা মনোস্যাকারাইড। কি বললাম? তিনটা মনোস্যাকারাইড, তিনটা মনোস্যাকারাইড, তিনটা মনোস্যাকারাইড। তাহলে তিনটা এখানে হচ্ছে তোমাদের, তিনটা এখানে হচ্ছে তোমাদের 5টা, তোমাদের এখানে কি হবে? তো 5টা হবে, এখানে হচ্ছে তোমাদের 4টা, 4টি এক কথায় মনোস্যাকারাইড, মনো স্যাকারাইড। তাহলে এই মনোস্যাকারাইডগুলো আমরা জানলাম। মনোস্যাকারাইড হচ্ছে এখানে আমাদের তিনটা মনোস্যাকারাইড, 5টা মনোস্যাকারাইড, 4টা মনোস্যাকারাইড। এখন আমরা একটু পলিস্যাকারাইডে আসি। পলিস্যাকারাইডটা মনে রাখবা যে পলিস্যাকারাইড হচ্ছে আমাদের সিম্পল ভাষায়, আমাদের পলিস্যাকারাইডটা হচ্ছে আমাদের সিম্পল ভাষায় যদি বলি, তাহলে পলিস্যাকারাইড হচ্ছে তোমাদের এক কথায় গ্লুকোজ আছে না, এই গ্লুকোজের মতোই দেখতে। কি বললাম? গ্লুকোজ আছে, গ্লুকোজের মতোই দেখতে, বাট সেখানে হচ্ছে লং চেইন, তাই না? অনেকগুলো তোমাদের গ্লুকোজ একসাথে মিশ্রিত হয়ে তোমাদের পলিস্যাকারাইড তৈরি করবে, তাই না? তাহলে পলিস্যাকারাইডের বিষয়টা হচ্ছে কি, এখানে অনেকগুলো তোমার গ্লুকোজ থাকবে। এই গ্লুকোজগুলো কি ধরনের বন্ড দ্বারা যুক্ত থাকবে? বিটা, কারণ সেলুলোজ বা তুমি বিটা থাকতে পারে, আলফা থাকতে পারে। যেমন আমরা যে গ্লাইকোজেন, আমরা যেমন জানি যে পলিস্যাকারাইডের মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের একটা গ্লাইকো জেন, একটা তোমাদের হচ্ছে তোমাদের সেলুলোজ। কি বললাম? গ্লাইকোজেন আর হচ্ছে তোমাদের সেলুলোজ। তাহলে গ্লাইকোজেন কি মনে রাখতে হবে? সেটা হচ্ছে তোমাদের আলফা বন্ড থাকবে, আর সেলুলোজের মধ্যে তোমাকে কি থাকতে হবে? বিটা বন্ড থাকবে। আর সেলুলোজের মধ্যে মনে রাখবে যে আমাদের পলিস্যাকারাইডের মধ্যে একটা কমন সংকেত আছে, তাই না? কমন সংকেতটা কি তোমাকে বলি, সেটা হচ্ছে যে তোমাদের মনে রাখতে হবে যে সি, এটা C6, এখান থেকে একটা পানি বের হয়ে যাবে, C6H12 হতো, এটা তোমাদের C10H হবে। আর ও এর ক্ষেত্রে তোমাদের কি হবে বলতো?
5 হবে, কারণ এখনো পানি বের হয়ে যাবে। তাহলে C6H10O5, তাহলে 6 দুগুণ 12 আসতো, 12 আসছে এখানে 6 আসতো, তাহলে এখনো পানি বের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনের সংকেত, অথবা সেমটাই হচ্ছে তোমাদের কি বলতো, সেম হচ্ছে তোমাদের কিসের সংকেত বলতো, এটা হচ্ছে তোমাদের সেলুলোজের সংকেত। তাহলে সেলুলোজ বলি, গ্লাইকোজেন বলি, সবই হচ্ছে তোমাদের সেম, সবই হচ্ছে তোমাদের সেম। তাহলে দেখো আমরা এখান থেকে সেলুলোজ থেকে আমাদের জানতে হবে 3টা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে এখানে, যেটা আমাদের জানতেই হবে। তার মধ্যে হলো যে আমাদের জানতে হবে কি বলতো, যে সেলুলোজ হচ্ছে আমাদের অ্যাসিটেট নাইট্রেট ফিল্মে ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা এটা একটু শর্ট করে লিখি, সেটা হচ্ছে অ্যাসিটেট নাইট্রেট ফিল্মে ব্যবহার করা হয়। অ্যাসিটেট নাইট্রেট, মনে করো নাইট্রেট আছে, অ্যাসিটেট নাইট্রেট ফিল্মে ব্যবহার করা হয়ে থাকে, তাই না? অ্যাসিড নাইট্রেট ফিল্মে ব্যবহার করা হয়ে থাকে, তাই না? আর মনে রাখতে হবে যে এখানে হচ্ছে আমাদের আহ, একটা ক্রোমাটোগ্রাফি আছে, ক্রোমাটোগ্রাফিতে ইউজ করা হয়ে থাকে। আর হচ্ছে আমরা জানবো যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে এটা ইউজ করা হয়ে থাকে। তো আমরা মোটামুটি এই টেমসিকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখলাম। এটা আমাদের এইটুকু দেখলে আমাদের মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? আর গ্লাইকোজেনের মধ্যে মনে রাখতে হবে যে আমাদের কিছু রং দেয়। মনে করো রং বলতে কি, গ্লাইকোজেন হচ্ছে আমাদের তোমাদের যদি রং পরীক্ষা করি, বা আমরা যদি আয়োডিন পরীক্ষা করি, আয়োডিন পরীক্ষা করলে আমরা হচ্ছে লালচে বেগুনি পাবো। কি বললাম, আমি যদি আয়রন পরীক্ষা করি, সেটা আমরা কি পাবো বলতো, লালচে বেগুনি রঙের পাবো। তাহলে লালচে বেগুনি রং কাদের ক্ষেত্রে পাবো বলতো, লালচে বেগুনি রং আমরা পাবো হচ্ছে তোমাদের এই গ্লাইকোজেনের ক্ষেত্রে। গ্লাইকোজেনের ক্ষেত্রে কি ধরনের রং পাবো বলতো, আমরা হচ্ছে এটা হচ্ছে লালচে বেগুনি রং পাবো। তো লালচে বেগুনি কার ক্ষেত্রে পাবো বলতো, গ্লাইকোজেনের ক্ষেত্রে পাবো। আর যদি বলি যে আমাদের সেলুলোজের ক্ষেত্রে কি পাবো বলতো, সেলুলোজের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে তোমাদের লালচে বেগুনি পাওয়া যাবে না, বাট সেলুলোজের ক্ষেত্রে আমরা কোনো ধরনের বর্ণ আসলে এখানে পাই না, বুঝছো? আমরা হচ্ছে যেখানে দেখছি যে যে স্টার্চের ক্ষেত্রে একটা বর্ণ পাইছিলাম, স্টার্চের ক্ষেত্রে দিবে, বা সেলুলোজের এখানে কোনো বর্ণ দিবে না, ঠিক আছে? আমরা স্টার্চের ক্ষেত্রে আমরা বর্ণ পাবো। স্টার্চের ক্ষেত্রে আমাদের কি বলতো, নীল রঙের, অনেক সময় এটা কালো নীল বলা হয়, কালো নীল অথবা নীল কালার আমরা মোটামুটি পেয়ে থাকি স্টার্চের ক্ষেত্রে, আয়োডিন বর্ণ ক্ষেত্রে। আর আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা লাস্ট কনসেপ্ট আর কি, আমি তোমাদের এটা বলেই মোটামুটি শেষ করবো আজকে, যে আমাদের এখানে একটা রিডিউসিং সুগার আছে, একটা নন রিডিউসিং সুগার আছে, তাই না? একটা রিডিউসিং সুগার, একটা নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার মানে কি, যে হচ্ছে তোমাদের বিজারণ করতে পারে, কি বললাম, বিজারণ করতে পারে। তার মানে তুমি চিন্তা করবা যে আমাদের অ্যালডিহাইড অথবা কিটোন, এটা কিন্তু সবই হচ্ছে বিজারক, কি বললাম, বিজারক। তার মানে সেই ইলেকট্রন দান করে অন্যকে বিজারিত করতে পারে, তাই না? একটা সে ইলেকট্রন দান করে অনেকে বিজারিত করতে পারে। তাহলে বিজারক শর্করার মধ্যে যেটা হচ্ছে আমাদের বেনেডিক দ্রবণ, কপার হাইড্রোক্সাইড, তাই না? কপার হাইড্রোক্সাইডের দ্রবণকে আমরা কি করতে পারি, যেমন একটা গ্লুকোজ নিলাম, তাহলে গ্লুকোজে কি হবে বলতো, গ্লুকোজকে নিলে আমাদের বিজারক শর্করা যেটা আছে, এটা কি করে বলতো, এটা হচ্ছে আমাদের এই যে তোমার কার্বনে কপারকে বিজারিত করে তোমাদের কপার 2O করবে। তাহলে এটা হচ্ছে আমাদের নীল কালারের, কি বললাম, কপারটা হচ্ছে আমাদের নীল কালারের, কপারটা হচ্ছে তোমাদের এখানে তোমাদের নীল কালারের। তাহলে এখানে তোমাদের হয়ে যাবে, তোমাদের এখানে লাল হয়ে যাবে, কি বললাম, এখানে তোমাদের লাল হয়ে যাবে। তাহলে এই যে লাল হয়ে গেল, এটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে বিজারক শর্করা আছে। এবং ইউরিন টেস্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, এটা কিসের ক্ষেত্রে ইউজ করে থাকি, ইউরিন টেস্টের ক্ষেত্রে। যদি আমরা জানতে চাই যে ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই জন্য আমরা কি ইউজ করি, আমরা খুবই সিম্পলি একটা হচ্ছে বেনেডিক দ্রবণ ইউজ করি, যেখানে এটা বলা হচ্ছে কি বলতো, বেনেডিক দ্রবণ। কি বলি ইউজ করে তো, বেনেডিক্ট, ঠিক আছে? আমরা বেনেডিক দ্রবণ ইউজ করে থাকি। আমরা কি ইউজ করে থাকি, আমরা হচ্ছে বেনেডিক্ট, বেনেডিক্ট দ্রবণ ইউজ করে থাকি। তাহলে বেনেডিক দ্রবণটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এখান থেকে জানতে হবে। এবং এখানে কপার কি হলো, কপার ইক থেকে আস হয়ে গেল, তাই না? কিউপ্রিক হাইড্রোক্সাইড থেকে তোমার কিউপ্রাস অক্সাইড হয়ে গেল, এবং এখান থেকে আমাদের গ্লুকোরনিক অ্যাসিড হলো, কি হলো বলো তো, গ্লুকোরনিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। কারণ তুমি চিন্তা করো, একটা যদি বিজারণ হয়, তাহলে একটা তোমার জারণ হবে, তাহলে গ্লুকোজ হচ্ছে তোমাদের অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড জারণ করলে কি পাবা, অ্যাসিড পাবা। তাহলে গ্লুকোরনিক অ্যাসিড এখানে পাওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? এখান থেকে এইটুকুই জানতে হবে। আর হচ্ছে কথা হলো যে আমাদের নন রিডিউসিং সুগার কারা কারা, বা রিডিউসিং সুগার কারা কারা, মনে রাখতে হবে যতগুলো মনোস্যাকারাইড আছে, কি বললাম, যতগুলো মনোস্যাকারাইড আছে, প্লাস যতগুলো তোমাদের ডাইস্যাকারাইড আছে, প্লাস যতগুলো তোমাদের ডাই স্যাকারাইড আছে, তো সবই কি বলতো, সবই হচ্ছে তোমাদের রিডিউসিং সুগার, সবই হচ্ছে তোমাদের রিডিউসিং সুগার, সবই হচ্ছে তোমাদের রিডিউসিং সুগার, সবই হচ্ছে তোমাদের রিডিউসিং সুগার। কিন্তু এখানে এক্সেপশন আছে। এক্সেপশন কি, এক্সেপশন হচ্ছে তোমার সুক্রোজ, সুক্রোজের মধ্যে তোমাদের এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে যে এক্সেপশন অথবা এক্সেপ্ট হচ্ছে তোমাদের সুক্রোজ। তাহলে সুক্রোজটা তোমাদের হবে না, সুক্রোজটা তোমাদের হবে না, সুক্রোজটা তোমাদের হবে না। কেন হবে না ভাইয়া, সুক্রোজের মধ্যে যে তোমাদের বন্ড আছে, তোমাদের যে অ্যালডিহাইড মূলকটা আছে, এটা তোমাদের এই কিটোন মূলকের সাথে, তোমাদের কিটোন মূলক বলা যাবে না, এখানে তোমাদের হাইড্রোজেন মূলকের সাথে বন্ড তৈরি করে তোমার হচ্ছে মোটামুটি যে এটা তোমাদের রিডিউসিং যে ফর্মুলাটা থাকে সেটা হচ্ছে নষ্ট করে দেয়। তাহলে এটা কি হলো, তো অ্যালডিহাইডটা তোমাদের থাকে না, অ্যালডিহাইড তোমাদের তোমাদের মুক্ত অবস্থা থাকে না, এই জন্য আমরা এটা কি করতে পারি না, রিডিউসিং করতে পারি না। এখন কথা হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ হলো যে তোমাদের মল্টোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার, মল্টোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। তাহলে মল্টোজ কি বলতো, তোমাদের এখানে লিখে দিই, তোমাদের যে মল্টোজ আছে,
তো যেটা হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। আংশিক কেন বলা হচ্ছে, কারণ সে নর্মালি রিডিউস করে না, বা সে যখন রিডিউসিং সুগার যেমন গ্লুকোজের সাথে, তুমি যদি গ্লুকোজের সাথে দাও সে কিন্তু রিডিউসিং সুগার হিসেবে কাজ করবে। তার মানে সে যখন একা থাকে তখন সে রিডিউসিং হিসেবে কাজ করে না, বা সে যখন গ্লুকোজের মধ্যে থাকে বা অনেক রিডিউসিং সুগারের সাথে যখন একসাথে থাকে তখন সে কি করে, রিডিউসিং সুগার হিসেবে কাজ করে। এই জন্য কি বলা হচ্ছে, আংশিক রিডিউসিং সুগার। কি বলা হচ্ছে বলতো, আংশিক। তাহলে সে হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। কি বলা হচ্ছে তাকে, আংশিক রিডিউসিং সুগার তাকে বলা হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এখন কথা হচ্ছে কারা কারা নন রিডিউসিং সুগার, যারা হচ্ছে পলিস্যাকারাইড। মনে রাখবা যারা হচ্ছে পলিস্যাকারাইড তারা হচ্ছে কি বলতো, রিডিউসিং সুগার হবে না। যারা হচ্ছে পলিস্যাকারাইড তারা হচ্ছে রিডিউসিং সুগার হবে না। তার মানে পলিস্যাকারাইড হলে তারা রিডিউসিং সুগার তারা কখনোই হবে না। এখন এইটুকু মোটামুটি জানলে আমাদের কার্বোহাইড্রেটে মোটামুটি অনেকটাই ধারণা আমাদের হয়ে গেছে, তাই না? কার্বোহাইড্রেট থেকে এটুকু মোটামুটি জানলে অনেক কিছু পড়া আমাদের হয়ে যায়। তেমন অনেক আমাদের ইউজগুলো দেখবা, যেমন সেলুলোজের অনেকগুলো ইউজ আছে, এগুলো জানতে হবে। স্টার্চের আবার অনেকগুলো তোমাদের অনেকগুলো ভাগ আছে। স্টার্চের ক্ষেত্রে আমরা একটু তোমাদের দেখা দিই। স্টার্চের ক্ষেত্রে সামান্য তোমরা একটু আলাদা পাবা। স্টার্চের ক্ষেত্রে তোমরা যদি চিন্তা করো, স্টার্চের ক্ষেত্রে তোমরা একটু আলাদা পাবা। কিরকম, স্টার্চের ক্ষেত্রে তোমরা যে একটা হচ্ছে তোমাদের অ্যামাইলেজ আর অ্যামাইলোপেকটিন, ঠিক আছে? অ্যামাইলেজ আর অ্যামাইলোপেকটিন। তাহলে এটা কি কি বলতো, একটা তোমাদের বাবা অ্যামাইলেজ, এটা তুলনা করে পড়লে খুবই ইম্পর্টেন্ট মানে হয়ে যায়, যে একটা হচ্ছে তোমাদের অ্যামাইলেজ ভার্সেস অ্যামাইলোপেকটিন। কি বলতেছি বলতো, অ্যামাইলোপেকটিন। কি বলতেছি, অ্যামাইলোপেকটিন। এই দুইটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট জানতে হবে। এখন এখান থেকে কি জানতে হবে ভাইয়া, এখান থেকে আমাদের জানতে হবে যে অ্যামাইলেজ অ্যামাইলোপেকটিনের মধ্যে মেজর পার্থক্যগুলো কি। মেজর পার্থক্য হচ্ছে যে অ্যামাইলোপেকটিন নামটা বড় না, তাহলে এখানে তোমাদের কার্বন শিকড়ের সংখ্যা অনেক বেশি হবে। তার মানে এখানে হচ্ছে তোমাদের সবকিছু তোমাদের বেশি হবে। কি হবে বলতো, সবকিছু তোমাদের বেশি হবে। আর এখানে তোমাদের সবকিছু কম কম হবে। সবকিছু কি হবে বলতো, সবকিছু তোমাদের কম কম হবে। এখানে কি হয় বলতো, অ্যামাইলেজের মধ্যে আলফা 1,4 লিঙ্কেজ থাকবে, আলফা 1,4 লিঙ্কেজ থাকবে। একটু পরে তোমাদের আলফা 1,4 বুঝাই দিচ্ছি। এরপর এখানে কি থাকবে তোমাদের বিটা তো হবে না, এখানে আলফা হবে। স্টার্চ তো স্টার্চে সবসময় আলফা হয়, তাহলে আলফা 1 তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যার তোমাদের প্রতীকের মাঝে তোমাদের হাইফেন হবে, আর সংখ্যার মাঝে তোমাদের কমা হবে। তাহলে আলফা 1,4 আর আলফা হচ্ছে 1,6। তাহলে আলফা 1,4 1,6 দুইটাই হবে কোথায়, অ্যামাইলোপেকটিনে, তাহলে বেশি বেশি হবে। আর এখানে কি হবে তোমাদের আলফা 1,4 হবে, যেটা একটু কম, তাই না? তাহলে এই বন্ডটা এখানে পাওয়া যাবে। তাহলে এটা কি হবে বলতো, এটা তোমাদের শাখান্বিত, এটা তোমাদের শাখান্বিত হবে না। তাহলে হচ্ছে তোমাদের শাখান্বিত হবে না, বাট এখানে তোমাদের শাখান্বিত হবে। তাহলে শাখান্বিত এখানে হবে না, এখানে তোমাদের শাখান্বিত হবে। এই জিনিসটা আমাদের জানতে হবে। তারপরে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আয়োডিন দ্রবণের সাথে অ্যামাইলেজ কি দিবে বলতো, কালো নীল, তাই না? সে হচ্ছে কম কম, তাহলে কমের কাতে হচ্ছে কালো নীল, কি হবে, কালো নীল দিবে। আর সে কি দিবে, এ হচ্ছে তো ভালো, সে বেশি বেশি দিবে। তো বেশি বেশি দেওয়ার জন্য কি দিবে বলতো, সে দিবে হচ্ছে আমাদের লাল পার্পল। সে দিবে হচ্ছে তোমাদের লাল পার্পল। কি দিবে বলতো, লাল পার্পল। কি দিবে সে বলতো, সে হচ্ছে লাল পার্পল দিবে। সে কি দিবে বলে, সে হচ্ছে লাল পার্পল দিবে। তার মানে সে এইগুলো হচ্ছে মেইন যেটা পার্থক্য আমাদের, বুঝছো? এখন মনে রাখতে হবে যে অ্যামাইলেজ আর অ্যামাইলোপেকটিনের মধ্যে কোনটা বেশি থাকে। মনে রাখতে হবে যে অ্যামাইলেজ তোমাদের বেশি মানে কম থাকবে, এবং অ্যামাইলোপেকটিন তোমাদের বেশি বেশি থাকবে, তাই না? বেশি বেশি থাকবে, এটা খালি মনে রাখতে হবে। এটুকু মোটামুটি জানলে আমাদের এই যে মনোস্যাকারাইড পড়লাম, এর মধ্যে আবার ভাগগুলো পড়ছি কার্বনের ক্ষেত্রে, ডাইস্যাকারাইড পড়ছি, এর মধ্যে কি পড়ছি, সুক্রোজ, ফ্রুক্টোজ, মানে হ্যাঁ সুক্রোজ, আর হচ্ছে তোমাদের তোমাদের মল্টোজ আছে। তারপরে তোমাদের অলিগোস্যাকারাইডের মধ্যে কি পড়ছি, র্যাফিনোজ পড়ছি। পলিস্যাকারাইডগুলো তো মোটামুটি জানলামই, তাই না? এখন মনে রাখতে হবে যে কার্বোহাইড্রেটের মধ্যে একটা মানে বিষয় হলো হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের কোন কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা প্রশ্ন আসে যে কোন কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আমরা বলবো যে সেলুলোজ হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়। কি বললাম, সেলুলোজ হচ্ছে আমাদের প্রাণী জগৎ মানে আমাদের উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সেলুলোজ, সবচেয়ে বেশি পাওয়া যায় সেলুলোজ। সেকেন্ড হচ্ছে স্টার্চ, সেকেন্ডটা হচ্ছে তোমাদের স্টার্চ। এটা পার্থক্যটা আমাদের মেডিকেলে অনেক আসে, প্লাস হচ্ছে বোর্ডে অনেকবার দেয়। এই পার্থক্যটা আমাদের পারতে হবে। পার্থক্যটা কিরকম দেখাই তোমাকে, যে মনে করো আমাদের ক্ষেত্রে একটু আমাদের এখান থেকে দেখতে হবে যে স্টার্চের মধ্যে আর তোমাদের সেলুলোজের মধ্যে, স্টার্চ কি বলতো, স্টার্চ হচ্ছে আলফা, আর তোমাদের সেলুলোজ হচ্ছে তোমাদের বিটা। স্টার্চ আর তোমাদের সেলুলোজের মধ্যে পার্থক্য বলতে আলফা আর বিটা। মনে রাখতে হবে যে প্রাণীর সেলুলোজ কাকে বলা হয়। তোমাদের কিন্তু দেখছো যে প্রাণী সেলুলোজ, তোমাদের এটা এটা জুলজি পড়া, একটু হালকা দেখাই দিই যে প্রাণী সেলুলোজ কাকে বলা হয় বলতো, প্রাণী সেলুলোজ। তাহলে প্রাণী সেলুলোজ হচ্ছে তোমাদের কাকে বলা হচ্ছে বলতো, তোমাদের টিউনিসিন। তোমরা পড়ছো না টিউনিসিন, টিউনিসিন পড়ছো না, এটা প্রাণী সেলুলোজ বলা হয়। আর যদি বলি যে প্রাণীর ক্ষেত্রে স্টার্চ, প্রাণীর ক্ষেত্রে স্টার্চ কারা বলা হয় বলতো, প্রাণী স্টার্চ। প্রাণী স্টার্চ বলা হচ্ছে তোমাদের কাকে বলা হচ্ছে বলতো, প্রাণী স্টার্চ বলা হচ্ছে তোমাদের গ্লাইকোজেনকে।
গ্লাইকোজেন থেকে অনেকগুলো এমসিকিউ আসে, এগুলো একটু দেখাই দেই। গ্লাইকোজেন তোমাদের কোথায় থাকবে বলতো? আমাদের লিভারের ক্ষেত্রে থাকবে, লিভারের ক্ষেত্রে থাকবে আর মাসেলের ক্ষেত্রে থাকবে। তাহলে মাসেলের ক্ষেত্রে আর লিভারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি পাবো কি বলতো? গ্লাইকোজেনটা আমরা পাবো। গ্লাইকোজেন আর লিভারের ক্ষেত্রে আমরা এটা পাবো। তাহলে গ্লাইকোজেন কোথায় পাবো বলতো? আমাদের যে মাসেল আছে, তাই না, আমাদের যেটা হচ্ছে মাসেল আছে, আর যে আমাদের লিভার আছে, মাসেল আর লিভারের মধ্যে যেটা আছে সেটা আমরা কোথায় পাবো বলতো? এখানে হচ্ছে আমাদের গ্লাইকোজেন সঞ্চিত থাকবে। আর যখন আমাদের হাইপোগ্লাইসিমিয়া হবে, আমাদের দেহে আমাদের গ্লুকোজের পরিমাণ কমে যাবে, তখন আমাদের গ্লাইকোলাইসিস হবে। গ্লাইকোলাইসিস বলা যাবে না কেন? গ্লাইকোলাইসিস সেলের মধ্যে হয়, এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। কি হবে বলতো? এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে আমাদের গ্লুকোজ, যে গ্লাইকোজেনটা ছিল, এটা ভেঙে গিয়ে কি হবে বলতো? এটার মাধ্যমে আমাদের গ্লুকোজ হবে। কি বললাম? এটার মাধ্যমে আমাদের গ্লুকোজ হবে। তাহলে এই যে ভেঙে গেল, এর মাধ্যমে কি হলো বলতো? আমাদের গ্লুকোজটা তৈরি হলো। এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এখান থেকে আমরা গ্লাইকোজেন সম্পর্কে একটু জানলাম। তারপরে আমাদের স্টার্চ, স্টার্চ কি বলতো? আমাদের উদ্ভিদ দেহের তোমাদের সঞ্চিত পদার্থ। আরটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা পড়তে হবে, যে আমাদের যে সুক্রোজটা আছে, এটাকে বলা হয় ট্রান্সলোকেটিং সুগার। কি বললাম? এটাকে বলা হয় তোমাদের ট্রান্সলোকেটিং সুগার। কি বলা হয় বলতো? একটু সুন্দর করে লিখে দেই। এটা বলা হচ্ছে তোমাদের ট্রান্সলোকেটিং সুগার, ট্রান্সলোকেটিং সুগার। তাহলে ট্রান্সলোকেটিং সুগার তার মানে কি বলতো? যারা হচ্ছে পরিবাহী শর্করা। কি বললাম? পরিবাহী শর্করা। পরিবাহী শর্করা কাকে বলা হচ্ছে বলতো? আমাদের সুক্রোজকে বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে বলতো? সুক্রোজকে বলা হচ্ছে। তাহলে সুক্রোজকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সলোকেটিং সুগার। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। যা যা বললাম এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একদম বেস লাইনে জানতেই হবে, মানে খুবই ইম্পর্টেন্ট ভাই। দেখো আমি তোমাকে এপিমারগুলো পড়াইছি, কার্বোহাইড্রেটে তোমার গ্লুকোজ কিভাবে আঁকতে হবে, তবে ডাইমার তোমাদের যে ডাইসেকার্ডগুলো আছে সেটা কিভাবে তোমাদের আঁকতে হবে, এগুলো সবকিছু তোমাদের দেখাই দিচ্ছি। আবার কিছু ইম্পর্টেন্ট খ নম্বরের প্রশ্ন বলছি যে মল্টকে কেন তোমাদের আংশিক গ্লুসিন সুগার বলা হয়। তো এই জিনিসগুলো যদি তুমি পারো, তাহলে তোমাদের কার্বোহাইড্রেট থেকে মোটামুটি তোমরা যা যা আছে সবকিছু কিন্তু তুমি পাবা। তো কার্বোহাইড্রেট থেকে যা যা পাওয়া যায় সবকিছু তুমি এখান থেকে বুঝতে পারবা, বুঝছো? তো কার্বোহাইড্রেট থেকে মোটামুটি এইটুকুই। ইনশাল্লাহ আমি যদি পারি তাহলে তোমাদের প্রোটিন থেকেও আমি একটু ক্লাস নেওয়া ট্রাই করবো। ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই ভাইয়া। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ক্লাসে যা পড়াইছি ভাই এগুলো মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।